আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2024-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি 2024 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। প্রশ্নটি মূলত তোমাদের পাঠ্য বইয়ের 16তম অধ্যায় অর্থাৎ পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো এক নজরে আমরা আমাদের এই প্রশ্নটি একটু দেখে নিই। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটি সামান্তরিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা 45 মিটার আর একটা হচ্ছে 39 মিটার। জমিটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 42 মিটার। এখন প্রশ্ন হচ্ছে ক যে 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এটা কিন্তু আমার উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না। চলো প্রথমে আগে এই ছোট্ট প্রশ্নটা সমাধান করে নিই, তারপরে আমরা পর্যায়ক্রমে খ এবং গ এর সমাধান করব। তো প্রশ্ন ক এর সমাধান দেখো। মনে করি যে এবিসিডি একটা রম্বস। তুমি চাইলে চিত্র দিয়ে দেখাতে পারো, ক নম্বরের জন্য চিত্র না দিলেও চলবে। এবিসিডি একটি রম্বস, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 54 সেন্টিমিটার। আর রম্বসের একটি কর্ণ, সেই কর্ণটা হতে পারে বিডি অথবা এসি, তুমি ইচ্ছা মতো নাম দিতে পারবা। তাহলে বিডিকে ধরলাম আমি D1 সমান হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে অপর যে কর্ণ এসি সেটাকে D2, এই ভ্যালুটা আমি জানি না, এটা আমি বের করবো। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের ক্ষেত্রফল ইন্টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আমি লিখতে পারি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো রম্বসের কর্ণ কোনটা D1 ইন্টু D2, তাহলে ক্ষেত্রফল কী দাঁড়ালো যে D1 ইন্টু D2 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করেছি কি হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ সেন্টিমিটার। এখন এই D1 ইন্টু D2 আমরা একটার মান জানি, বসাই দিলাম সেটার মান, আর হাফ তো ছিলই, D2-র ভ্যালুটা জানি না। এখন এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে ওই পাশে সরাতে হবে, কারণ আমাকে D2-র মানটা বের করতে হবে। এখানে 2 আছে ভাগ আকারে, ওই পাশে গুণ হয়ে যাবে, আর 9 আছে গুণ আকারে, সে যে ভাগ হয়ে যাবে। তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে 6, আর 6 দুগুণা 12, এই চলে আসছে D2-এর মান 12। তাহলে D2 অর্থাৎ অপর কর্ণ কত? 12 সেন্টিমিটার। তাহলে নির্ণয় অপর কর্ণ কত? 12 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের যে রম্বসের কথা বলা হয়েছে, সেই রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন বলতে আমাদের দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ প্রশ্ন খ। এখানে বলা হচ্ছে যে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখানে এই বৃহত্তর সমান্তরাল অর্থাৎ এখানে সামান্তরিকের বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয় অর্থাৎ যে বড় সামান্তরিকের তো বাহু থাকে, বিপরীত বাহুগুলো সমান সমান হয় আর সমান্তরাল হয় এবং সমান হয়। তো এখানে এক জোড়া বাহু সমান হবে আর এক জোড়া বাহু সমান হবে। তাহলে এখানে যে বাহুটা বৃহত্তর জোড়া তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সামান্তরিকের তোমার বৃহত্তম বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। চলো আমরা এটা বের করতে পারবো। ওকে, তো দেখো ক্ষয়ের সমাধানটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সামান্তরিক, তার নাম হচ্ছে ABCD, এটা হলো একটা সামান্তরিক। এই সামান্তরিকের বৃহত্তর বাহু হচ্ছে AB আর হলো CD, এরা কিন্তু বড়, ঠিক আছে না? আর একটা কর্ণ হচ্ছে যে তোমার BD, আর একটা কর্ণ হলো যে AC, এই যে। এখন আমাকে বের করতে বলছে এই বৃহত্তম বাহুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই DF, অথবা তুমি চাইলে BEও বলতে পারো। যে সমান্তরাল বাহুর যে কোনো জায়গা থেকে লম্ব টানলে সেই লম্বটা হবে সব জায়গাতে সমান। তাহলে এখান থেকে লম্ব টানলে বাড়াই দিলে এই CF আর এখানে DFটা সমান হবে। আমরা একটা বের করলেই হবে। তাহলে চলো আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো এই যে মনে করি ABCD সামান্তরিক আকৃতির জমির সন্নিহিত বাহু একটা AB সমান হচ্ছে 45 আর AD সমান হচ্ছে 39 মিটার। তাহলে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, তাহলে এইটা হয়ে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হবে, BDটা ক্ষুদ্রতম হবে, ACটা বড় হবে। তাহলে BD ক্ষুদ্রতম যে কর্ণের দৈর্ঘ্য সেটা কত? 42 মিটার। এটা হচ্ছে 42 মিটার। BD ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 42। ওকে, তাহলে ABCD সামান্তরিকের AB সমান হচ্ছে A সমান হচ্ছে 45 আর AD সমান BC সমান হচ্ছে C সমান 39 মিটার। তাহলে কর্ণকে ধরলাম B সমান হচ্ছে কত? তোমার হচ্ছে 42 মিটার। ওকে, তাহলে DOC হতে, এই যে DOC হতে
কি করব, লম্ব টানবো এ বি এর উপরে, এ বি এর উপর লম্ব টানলাম, যেটা এ বি এর উপর লম্ব টানি তাহলে একটা লম্ব হচ্ছে ডিই, আর হচ্ছে এ বি এর বর্ধিতাংশের উপরে যথাক্রমে এটা হলো বর্ধিতাংশের উপরে সিএফ লম্ব টানলাম। ওকে, তো ওই লম্বের মানটাই অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে। এবার দেখো একটু ত্রিভুজগুলো খেয়াল করো, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি, অথবা ত্রিভুজ তুমি মনে করো যে ডি বি সি, যেটাই মনে করো, এটা এ বি 45 হলে সিডিও 45, এ ডি 45 হলে বিসিও 45, এ বি 45 হলে সিডি 45, আর এডি যদি 39 হয় তাহলে বিসিটাও 39 হবে, কারণ কি সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাকে কল্পনা করি, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটাকে যদি কল্পনা করি ত্রিভুজ এ বি ডি, তাহলে দেখো খেয়াল করে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45, একটার দৈর্ঘ্য হচ্ছে 39, একটার দৈর্ঘ্য হচ্ছে 42। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বিষমবাহু একটা ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি কি, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে অর্ধপরিসীমা আর এবিসি হচ্ছে পর্যায়ক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য। তো এই সূত্র অ্যাপ্লাই করে প্রথমে আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করব। এই যে তাহলে ত্রিভুজের আগে অর্ধপরিসীমা বের করে নিই। ত্রিভুজ এ বি ডি এর অর্ধপরিসীমা সমান বলছিলাম কি, যে তিন বাহুর অর্ধপরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2, এর মান 45, বি এর মান 42, সি এর মান 39 বাই 2, তাহলে বের করলাম কত, 63। এটা হচ্ছে অর্ধপরিসীমা। এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলেছিলাম যে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে অর্ধপরিসীমা, যে মানটা আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এই মানটাকে বসিয়ে দিলাম, এখানে এস এর মান বসালাম, এর মান বসালাম, এস এর মান বসালাম, বি এর মান বসালাম, এস এর মান বসালাম, সি এর মান বসালাম। এই 63কে বসালাম, 63 থেকে 45 বিয়োগ করলে 18, 63 থেকে 42 বিয়োগ করলে 21, 63 থেকে 39 বিয়োগ করলে 24। টোটাল সংখ্যাগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি এই বড় সংখ্যাটা। কত পাচ্ছি বলো তো, 5,71,536 বর্গমিটার। এটাকে রুট করে দাও, রুট করলে কত পাচ্ছ বলো তো, পাচ্ছ হচ্ছে 756 বর্গমিটার। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি। আবার একটা চিত্র আমরা তোমাদেরকে দেখাইনি। এই যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তো এই এ বি ডি এর ক্ষেত্রফলটা বের করে ফেলেছি। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল একটা ভিন্ন প্রসেসে বের করব। আমরা জানি ত্রিভুজের বেসিক ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা যদি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ওই সূত্রটা অ্যাপ্লাই করি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বসাই দিব, যেখানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 45, উচ্চতা হচ্ছে, এখানে উচ্চতাটা জানি না, ওই মানটা আমরা আসলে বের করব। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এটা, আর এটা কি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা অলরেডি যে বের করেছি। দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যে পদ্ধতিতেই বের করো না কেন, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেকগুলো পদ্ধতি আছে, সেটা একটা হচ্ছে বেসিক ফর্মুলা যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এবার বাহু ভেদে ত্রিভুজটা কেমন হচ্ছে, সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু। যদি সমবাহু হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √4a², সমদ্বিবাহু হলে b/4 √4a² - b², যেখানে a হচ্ছে সমান সমান বাহু আর b হচ্ছে ভূমি। আর বিষমবাহু হলে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে abc বাহু আর সি হচ্ছে এস হচ্ছে অর্ধপরিসীমা। আবার এর বাইরেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। সেখানে হচ্ছে আমাদের হায়ার ম্যাথে আমরা করছি, যেটা কোঅর্ডিনেট দেওয়া থাকে, স্থানাঙ্ক দেওয়া থাকে, যেখানে আমরা ঘড়ি কাটা বিপরীতে বিন্দুসমূহ বসিয়ে আমরা ক্রস মাল্টিপ্লাই করে ক্ষেত্রফল বের করি। যে পদ্ধতিতে তুমি ক্ষেত্রফল বের করো না কেন, সেই ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তাহলে এই ক্ষেত্রফল আগে একবার বের করছি, আবার এর একবার বের করছি, দুইটা পরস্পর সমান। তাহলে এখানে দেখো বের করতে হবে আমাদের ডিএফ এর মান। তাহলে ডিএফ এর সাথে যে সংখ্যাটা ছিল, এটা ছিল ভাগ, সেই ভাগটা এই পাশে যে গুণ হয়ে গেছে, আমরা ঘোরাই লিখছি, সমস্যা নাই, এটাকে তোরে এই পাশে নিয়ে আসছি। তাহলে এই 45 এবার কী আকারে আছে বলো তো, গুণ আকারে আছে। তাহলে এইটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, দেখো এই 45কে যদি এর নিচে পাঠাই দাও, তাহলে ভাগ হয়ে যাবে, এবং এই টোটালটা হিসাব করলে তুমি পাবা হচ্ছে 33.6। তাহলে ডিএফ এর মান কত পাচ্ছ বলো তো, 33.6। তাহলে আমরা কি করলাম বলো তো, এই যে সামন্তরিকের উচ্চতা বের করে ফেলেছি। আর এই সামন্তরিকের উচ্চতাই হচ্ছে বৃহত্তম বাহু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই।
তাহলে এক্ষেত্রে দেখো সামুদ্রিক উচ্চতা এত মিটার বের করছি, সেক্ষেত্রে সামুদ্রিকের উচ্চতা কী হবে? তাহলে সামুদ্রিক উচ্চতা হবে বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়। বৃহত্তর বাহুর লম্ব দূরত্ব হবে 33.6 মিটার। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন ক্ষয়ের অ্যান্সার। আশা করি তোমরা ক্ষয়ের অ্যান্সারটা বুঝতে পেরেছো। আমরা এখন প্রশ্ন গয়ের সমাধান করব। আমাদের প্রশ্ন গতে বলা হয়েছে যে জ্যামিতির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলা হয়েছে? জ্যামিতির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গয়ের সমাধান করছি। খ থেকে আমরা একটা মান পেয়েছিলাম, যেটা হচ্ছে একটা সামুদ্রিকের উচ্চতা ডিএফ আর সিই সমান হচ্ছে 33.6, অর্থাৎ ডিএফ হচ্ছে এইটা আর সি হলো এটা, একই উচ্চতা সমান হবে। তো এই উচ্চতাটা আমরা বের করেছি। এখন দেখো এই যে এখন সমকোণী ত্রিভুজ বিসিই, সমকোণী ত্রিভুজ বিসিই, এই ত্রিভুজটাকে খেয়াল করো বিসিই। এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মানটা তুমি কিন্তু জানো 39, কারণ এই এডি যা হবে বিসিও তাই হবে। সিই এর মানটা মাত্র বের করছি 33.6, এই যে মানটা বের করছি। এখন এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তুমি অতিভুজও জানো, মনে করো যে লম্বটাও জানো, তাহলে এই যে বেজ বা ভূমিটা তোমার জানা নাই। অর্থাৎ অতিভুজ জানো, একটি বাহুর মান জানো, অপর বাহুর মানটা কিন্তু বের করা যাবে পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে পিথাগোরাস সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যে এই যে আমাদের বিই, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার সমান কী হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এইখানে আমরা বি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। এই বিসির মানটা কত? 39 বসাই দিলাম। সির মানটা কত? সেটাকে বসাই দিলাম। এটাকে হিসাব করলাম ক্যালকুলেটরে, এটাকে হিসাব করলাম, এই মানগুলো আমরা পেলাম। এবার এটা থেকে এটা মাইনাস করলে কত থাকে? 392.04। এটা হচ্ছে আমাদের বিই স্কোয়ারের মান, বিই স্কোয়ারের মান। তো এখন এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে বলো তো? এ দেখো রুট হয়ে গেল, রুট হয়ে গেল। তাহলে এটা রুট করলে কত পাচ্ছ? 19.8। তার মানে বিইর মান হচ্ছে 19.8। এবার আমরা টোটাল এই পর্যন্ত টোটালটা কত? একটা হচ্ছে 45, এটা কার ভ্যালু? এ বি এর ভ্যালু 45। আর এখানে এটা কত বের করছি বলো তো? 19.8। তাহলে টোটালটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে বির মানটা পেয়ে যাব। তাহলে বি সমান কি হচ্ছে? বিই মানটা তো বের করেছি, বির মানটা হচ্ছে এইটা। তাহলে যদি আমি এ এর মানটা চাই, তার মানে এ বি প্লাস বি, এটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে এই সমান এ বি প্লাস বি, এ বির মান 45 আর বি মান 19.8, তাহলে যোগ করলে কত পাচ্ছি? 64.8। এটা 64.8 পাইলাম। এই নিচের এই পুরোটার এই দৈর্ঘ্য, তুমি বি ইয়ের সি ইয়ের দৈর্ঘ্যটাও জানো। একটু খেয়াল করো, এখান থেকে আমি লম্বটা টানি, ভালো করে দেখো। আমি যদি এই লম্বটা একটু কালার চেঞ্জ করে নিই তোমার দেখতে সুবিধা হবে। এই যে লম্বটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে খেয়াল করে দেখো, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান তুমি জানো, বের করতে হবে কি? অতিভুজ। দেখো অতিভুজ হচ্ছে এসি, আর এই এসি হচ্ছে এ বি সি ডি, এই যে সামান্তরিক, সেই সামান্তরিকের কর্ণ মানে বৃহত্তর কর্ণ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে এ সি ই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে মানগুলো বসাই দাও, এই যে মানটা বসাইলাম, এই যে মানটা বসাইলাম, হিসাব করলাম, এগুলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করলাম, করার পরে পেলাম কত? এই মানটা পেলাম 5328 এ সি স্কোয়ারের। তাহলে স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দাও, রুট করলে কত পাচ্ছ বলতো? 72.99। তার মানে তুমি 73ও লিখতে পারো চাইলে। ওকে, তাহলে 72.99 প্রায়, তার মানে এটাকে বলা যাবে যে সামান্তরিকটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72.99 মিটার প্রায়, অথবা 73 মিটার প্রায় লিখলেও হবে। এটাই হচ্ছে আমাদের বৃহত্তর জমির যে জমির বৃহত্তম যে কর্ণের দৈর্ঘ্য, সেই কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করেছি। তাহলে এই কোশ্চেনটা আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো যে আমরা আমাদের প্রশ্ন সমাধান করলাম হচ্ছে সিলেট বোর্ড 2024। তো এই সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও কোনো গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।